সব শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ সহ্য করা হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী, তদন্তের পর ব্যবস্থা। রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ভর্তিতে অনিয়মের অভিযোগে রাজধানীর নামী 15টি শিক্ষা প্রতিষ্ঠানের দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার। দেশের বিভিন্ন স্কুলে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। মিরপুরের দারুস সালামে একটি বাসা থেকে 2 শিশু ও মায়ের লাশ উদ্ধার। পুলিশের ধারণা দুঃসন্তানকে হত্যার পরই আত্মহত্যা করে মা। এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ে অভিযানে 8টি অস্ত্র ও গুলি উদ্ধার। 5টি লুট হয়েছিল টেকনাফের আনসার ক্যাম্প থেকে। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে এক হয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে চালানো উগ্রবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি আরো বলেন, যারা নির্বাচন ঠেকানো নামে একসময় মানুষ হত্যা করেছিল তাদের গণ আদালতে বিচার করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের। যে উদ্যান থেকে 71-এ জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বদেশের মাটিতে ফিরে যে উদ্যানে প্রথম পা রেখেছিলেন স্বাধীন বাংলার রূপকার বঙ্গবন্ধু, সেই উদ্যানেই জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো কর্মী সমর্থকের উদ্দেশ্যে ভাষণে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পরেই কলুষিত হয় দেশের রাজনীতি, শুরু হয় ষড়যন্ত্র। 75-এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশে কি ঘটেছিল? ষড়যন্ত্রের রাজনীতি। জাতির পিতা যদি বেঁচে থাকতেন, অন্তত 25-30 বছর আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার হবে গণ আদালতে। যে মানুষ হত্যা করে এবং যারা এই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা, এটা কোনোদিন মানায় না। জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে। বাংলার জনগণই একদিন এদের বিচার করবে। বেগম খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করার অপরাধেই বিচারের সম্মুখীন হতে ভীত বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এতিমের টাকা চুরি করে খেয়েছেন, মামলায় হাজিরা দিতে একদিন যান তো 10 দিন যান না, পালিয়ে বেড়ান। ব্যাপারটা কি? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সরকার সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিহত করছে জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, ধর্মের অপব্যাখ্যায় উগ্রবাদ মেনে নেবে না জাতি। এই বাংলাদেশে কখনো কোন সন্ত্রাসের স্থান হবে না। তার জন্য সকলের কাছে আমি আহ্বান জানাই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীতে বঙ্গবন্ধুর দেখানো পথেই ক্ষুধা দারিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মঙ্গলবার ভোরে ধানমন্ডির 32 নম্বর যেন শ্রদ্ধাবনত এক টুকরো বাংলাদেশ। কারণ দীর্ঘ মুক্তি সংগ্রাম শেষে 1972 সালের এই দিনেই স্বাধীন দেশের মাটিতে পা রেখেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে আমরা সুসংহত করব এবং সেটাই হবে আজকের দিনের শপথ এবং অঙ্গীকার। শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু জাদুঘরে কিছুক্ষণ অবস্থান করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চলে যাবার পর জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের 25 মার্চ রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায় হানাদাররা। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে স্বাধীনতার পর 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে রক্তস্নাত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধু। স্বাধীনতা সংগ্রামে পূর্ণতা পায় বাঙালির বিজয়। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি যখন বাস্তবতার মুখোমুখি, ঠিক তখনই আন্তর্জাতিক চাপে পাকিস্তানের বন্দিদশা থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 1972 সালের 8 জানুয়ারি মুক্তি পেলেও লন্ডন ও দিল্লি হয়ে 10 জানুয়ারি স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু দেশে ফিরতে না পারলে স্বাধীনতার স্বপ্ন পূরণে অসম্পূর্ণতা থেকে যেত বলে মনে করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। প্রাথমিকভাবে অনেকেরই ধারণা ছিল বঙ্গবন্ধু জীবিত আছে কি নেই, এটা নিয়ে অনেক সংশয় দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু আস্তে আস্তে এগুলি যখন কেটে গিয়েছে তখন অধীর আগ্রহে জাতি অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কখন ফিরে আসবে। বিদেশি অনেক সিনেটর, কংগ্রেসম্যান, সংসদ সদস্যরা বিদেশ থেকে যখন আসতো বা রেড ক্রিসেন্ট, তারা যখন বিভিন্ন শরণার্থী শিবিরে যেত তখন তারা জিজ্ঞাসা করতো দেশ স্বাধীন হলে তোমরা দেশে ফিরে যাবে কিনা। কিন্তু শরণার্থীরা একটা উত্তর দিত, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ফিরে গেলেই ফিরে আসবে। স্বাধীনতা এবং বঙ্গবন্ধু ছিল একীভূত, একটিকে বাদ দিয়ে আলাদা তারা চিন্তা করতে পারত না। বঙ্গবন্ধু সহযোদ্ধারা বলছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে 1972 সালে তার আগমন বাঙালি জাতির জন্য একটি বড় প্রেরণা হিসেবে কাজ করেছিল। বাংলাদেশ সার্বিকভাবে অসম্পূর্ণ ছিলেন বঙ্গবন্ধু ফিরে না আসা পর্যন্ত। তিনি বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। স্বাধীনতার স্বপ্ন যিনি দেখিয়েছেন, স্বাধীনতার করবার যে আহ্বান যিনি জানিয়েছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওনাকে ফিরে না আসা পর্যন্ত আমাদের কাছে সেই অনুভূতিটা ছিল যে বাংলাদেশ এখনো সম্পূর্ণ নয়। বিশ্ব দরবারে জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা লাভ সহ 129টি দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহাবস্থান। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থাপনায় ত্রুটির কারণে শিশুদের হাতে ভুলে ভরা পাঠ্য বই পৌঁছেছে বলে মনে করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, নানা মত থাকলেও রাজনৈতিক বিবেচনায় পাঠ্য বইয়ের বিষয়বস্তু বাদ দেয়া কিংবা যোগ করা কাম্য নয়। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তদন্ত রিপোর্টের পর পাঠ্য বইয়ের ছাপার ভুল ও অসামঞ্জস্যতা সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ের ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নেতিবাচক প্রচারণা না করার আহ্বান জানান। প্রসূন আশিসের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও 1 জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় প্রায় 37 কোটি 21 লাখ নতুন বই। তবে বিতরণের পরপরই সামনে চলে আসে এসব পাঠ্য বইয়ের নিম্নমান, ভুল ছাপা, সুখপাঠ্য বিভিন্ন বিষয় বাদ দিয়ে অসামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু যুক্ত করার মতো বিষয়। পাশাপাশি বই ও পরীক্ষার সংখ্যা বাড়ানো, পাঠ্য বইয়ে জঙ্গিবাদে উস্কানি দেওয়ার মতো বিষয় যুক্ত করা নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। এই পরিপ্রেক্ষিতে স্কুলের পাঠ্যপুস্তক ও বর্তমান কারিকুলাম পরিমার্জনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে 2টি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার অব্যবস্থাপনায় ভুলের কারণ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, পাঠ্য বই ত্রুটিহীন করা না গেলে শিশু কিশোরদের সময় উপযোগী করে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষিত করার মতো আমরা সিলেবাস দিচ্ছি না, তাদেরকে পড়ার সময় দিচ্ছি না, ভালো টিচার দিচ্ছি না, ভুল বানান, ভুল তথ্য, এটা একটা আমি বলবো যে শিক্ষার অব্যবস্থা এবং আমাদের অগ্রসরের পথে সম্পূর্ণভাবে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া। পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাড়াহুড়া এমনই হচ্ছে যে এগুলো বাদ পড়ে গেল। নানান মত থাকতে পারে, কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশে হওয়া উচিত নয় বা কোনো
নির্দেশ একটা উপর থেকে আসলো এবং করে ফেললাম সেটা নয়। নির্ভুল পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদের উপযোগী কারিকুলাম প্রণয়নে জোর দেওয়ার কথা বলেন শিক্ষা বিশেষজ্ঞ ও কারিকুলাম পর্যালোচনা কমিটির সদস্যরা। মানটা যদি ঠিক না থাকে তো ঝরে পড়বে বা শিখবে না বিদ্যালয়ে আসলেও। প্রাথমিক পর্যায়ে আরো অন্তত 50% শিক্ষক বৃদ্ধি করা দরকার। গোড়া থেকে ধরে তারা কতটুকু হজম করতে পারবে সেই অনুযায়ী বই, পরিচ্ছন্ন বই, সুন্দর বই, সুখকর পাঠ্য বইগুলা যদি সুখকর না হয় বাচ্চারা ছুঁড়ে ফেলে দেয়। যে সাবজেক্টের যে মারামারি এটা বন্ধ করতে হবে। এদিকে পাঠ্য বইয়ে ভুল থাকার কথা স্বীকার করে মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন তদন্তের পরেই এসব ভুল সংশোধন করা হবে। ছাপার ভুল যেগুলো আমরা সংশোধনী দিয়ে হয়তো সবাইকে জানাতে পারি, কিছু ভুল থাকতে পারে, বড় ধরনের ভুল যেগুলো হয়তো আমাদের সংশোধন করতে গেলে ওই জায়গাটা রিপ্লেস করতে হবে। যেগুলো আমাদের এখানে থাকা উচিত ছিল না আমরা সেগুলোকে অমিট করে দেওয়ার জন্য সবখানে নির্দেশ পাঠিয়ে দিব। তাই রিপোর্টটার অপেক্ষায় আমরা আসি এবং আসলে পরে আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। এছাড়া বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত পরিমার্জন কমিটির মাধ্যমে পাঠ্য বই, কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিরও আমূল সংস্কার করার কথা বলেন শিক্ষামন্ত্রী। পাঠ্যপুস্তক প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাঠ্যপুস্তকে ভুলের কারণে এনসিটিবির ডিজাইনার সুজাল আবেদিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়। ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর প্রথম সারির 15টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো। চিঠির সঠিক জবাব দেওয়ার কথা জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের প্রধানরা। এদিকে রাজধানীর সবকটি স্কুলের উপর সংস্থাটির নজরদারির অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা। শাফিন জাহিদের রিপোর্ট। বেসরকারি স্কুলগুলো একজন শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ সর্বোচ্চ 8,000 টাকা নিতে পারবে, এমন নির্দেশনা আছে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2016-তে। অথচ সরকারের এই নীতিমালা উপেক্ষা করে রাজধানীর অনেক বিদ্যালয়ই চালিয়ে যাচ্ছে ভর্তি বাণিজ্য। এই যেমন রাজধানীর মিরপুরের প্রিপারেটরি গ্রামার স্কুল। নিয়ম না মেনে এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে 13,000 টাকা করে। একরকম বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়েই ভর্তি করাচ্ছেন এখানকার অভিভাবকরা। 13,000 টাকা দিয়ে বাচ্চাকে ভর্তি করেছি, মাসিক বেতন 1200 টাকা, কিন্তু যার জন্য 3টা বাচ্চা একত্রে পড়ছে তার জন্য তো খুব কষ্ট হচ্ছে। পড়ালেখা করতে যে মনে হয় মাসের বেতনটাই মনে হয় চলে যাইব। সবচেয়ে বড় যদি ব্যবসা হয় তাহলে স্কুলের পর কোনো বিজনেস নেই। আর এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের সোজা সাপটা উত্তর, ইচ্ছে হলে ভর্তি করান, নয়তো অন্য কোথাও যান। আমরা তো বলি না যে এখানে পড়াতেই হবে, এবং আমরা বলি না যে এখানে জোর করে আমরা নিয়ে আসতেছি। যাদের যেরকম সাধ্য সেরকম আসবেন। এমন পরিস্থিতিতে রাজধানীর সবকটি স্কুলের উপর দুদক বা সরকারের অন্য কোনো নির্ভরযোগ্য সংস্থার নজরদারির অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকেরা। সরকার নির্ধারিত একটা লিমিট দিয়ে দিক দিয়ে বেশি যদি হয় তাহলে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোটামুটি এমন একটা পজিশনে নিয়ে আসুক যে তাদের অন্তত পড়াশোনার মতো সুযোগ হয়। রাজধানীর কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাণিজ্য সম্পর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গেল রোববার মণিপুর উচ্চ বিদ্যালয়, ভিকারুন্নেসা নুন স্কুল সহ রাজধানীর 15টি স্কুলকে চিঠি পাঠায় দুদক। চিঠিতে বিভিন্ন শ্রেণীর শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি ও নীতিমালা সহ ভর্তির আসন সংখ্যা কত সে বিষয়ে 12 জানুয়ারির মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়। এ বিষয়ে কথা বলতে গেলে এসব প্রতিষ্ঠানের প্রধানরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আত্মবিশ্বাসের সাথে জানান সরকারি নির্দেশের বাইরে কোনো ক্ষেত্রেই অনিয়ম খুঁজে পাবে না দুদক। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরো থাকছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভেজাল বিরোধী অভিযান, অতিরিক্ত দাম, মেয়াদ উত্তীর্ণ খাদ্য রাখা ও অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় 4টি প্রতিষ্ঠানকে জরিমানা। রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি বাসা থেকে মা ও 2 শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ছেলে মেয়েকে গলা কেটে হত্যার পর ওই নারী নিজেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। তবে ঘটনার সময় বাসায় না থাকলেও মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরলে আটক করা হয় আনিকার স্বামী শামীমকে। মঙ্গলবার বেলা 1টার দিকে এক প্রতিবেশীর শোরগোলে ভিড় জমে রাজধানীর ছোট দিয়াবাড়ির বাড়িটির সামনে। রাস্তার পাশে জানালা হওয়ায় প্রতিবেশীদের উদ্যোগেই ভাঙা হয় জানালা। তারপর দেখা যায় ফ্যানের সাথে ঝুলে আছেন মা আনিকার লাশ, আর বিছানায় 2 শিশু আব্দুল্লাহ আর শামীমার রক্তমাখা লাশ। ঘটনার আগে মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হয়। তারা সকালবেলায় কি নিয়ে যেন একটা ঝড়কা হয়, জানি না এটা আমি বিষয়। একটা লোক এ জায়গায় কোন লোকটা বলে দেখছিলেন, হ্যাঁ, দেখার পরে ও চিৎকার শুরু করে,
তো চিৎকার দেওয়ার পরে মনে করেন তখন মানুষজনের জানাজানি হয়। 3-4 জনে মিলে আর কি কইতাছে জানলা খুলো না, দরজা আটকায় না, কি হয়েছে। পরে একটা ভাই আসছিল, হ্যাঁ আবার এখানে খাড়ায়া ওইখান দিয়ে ফাঁকা ছিল, ফাঁকাটা উস্কায় দেয় কি যে হ্যাঁ এটা গলায় ফাঁসি দিছে। বটি পাশে ছিল, মাথা শীতে নেই, হ্যাঁ বটিতে রক্ত দেখছি। আর একটা চিঠি আপনার ওই লেখা ছিল, চিঠিতে লেখা দারোগা পড়লো যে আমার বাচ্চারা আমি মারছি আর আমি নিজে হত্যা করছি, আমার স্বামীর কোনো দোষ নাই। এদিকে খবর পাওয়ার পরপরই দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটি ছাড়াও নিজেই শিশু সন্তানদের হত্যা করেছেন উল্লেখ করে চিরকুট পাওয়া যায়। মহিলা আনিকা সে আত্মহত্যা করছে, সে একটা মানে আত্মহত্যার আগে একটা চিঠিও লিখে গেছে, সেখানে সে লিখছে যে হাজব্যান্ডকে ইন্ডিকেট করে লিখছে যে তোমার একটা ভুলের জন্য এত বড় ঘটনা ঘটলো এরকম। আমরা আসলে এই জিনিসগুলো কথা দেখছি, যেহেতু এখানে বাইরের ইনভলভমেন্টের সম্ভাবনাটা কম, তো ভিতরেই তাদের অভ্যন্তরীণ ঝগড়াঝাটি কিংবা পারিবারিক অশান্তির কারণে বিষয়টা ঘটছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরও আমরা অন্য সবকিছুই খতিয়ে দেখতেছি। লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। আনিকার স্বামী শামীম হোসেন একটি সেলুনে কাজ করেন বলেও জানা গেছে, তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না বলে জানান প্রতিবেশীরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প সহ ৮,৮৭৪ কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,০০০ কোটি টাকা। এরপর রয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৮৩টি নদী বা খাল পুনঃখনন ও মংলা ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা বাড়ানো, 3টি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নবসংযুক্ত এলাকাগুলোর সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। আমরা এই বছর সভা করেছি 16টি প্রকল্প অনুমোদন আমরা পেয়েছি একনেক থেকে 131টি। সেগুলোর প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ 2,63,883 কোটি টাকা। আজকে সভায় আমরা 9টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করেছি। এই 9টি প্রকল্পে অনুমোদিত হয়েছে। 9টি প্রকল্পের যে প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ হচ্ছে 8,874 কোটি 16 লক্ষ টাকা। প্রবাসের সময়ে আরো থাকছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে দারুণ রোমাঞ্চিত অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিন ধারাবাহিক পারফর্ম করে টিকে থাকতে চান একাদশে। প্রশাসনের গুম, ক্রসফায়ার ও নির্যাতনের কারণে বিএনপি আন্দোলন কর্মসূচি পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে আওয়ামী লীগকে অনুমতি দেয়া সরকারের দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। 10ই জানুয়ারি তারা পালন করছেন, অথচ আমরা আমাদের কর্মসূচি পালন করতে পারি না। সেখানে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। শাসক হয়ে এক ধরনের দ্বিচারিতা, দ্বিমুখী যখন আচরণ হবে তখন বুঝতে হবে এরা জনগণের ইচ্ছার সাথে কাজ করছেন না। গণতন্ত্রী হলে একটা বিরোধী দলের কর্মসূচি হবে, সেই কর্মসূচিকে আপনারা এইভাবে ব্যবহার করছেন কেন? আর পুলিশ তো নির্বাহী বিভাগের নির্দেশ শুনে কথা শুনে। অত্যাচার হচ্ছে নরকের মতো, এটাকে সহজে পরাজিত করা যায় না। তো সুতরাং আমাদেরকে আরো শক্তি সংহত করে আমরা এদের বিরুদ্ধে লড়াই করব। গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ হলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যতগুলি ঘটনা অতীতে ঘটেছে, জঙ্গিরা ঘটক বা সন্ত্রাসীরা ঘটক, এই নর্থ বেঙ্গলে বিভিন্ন জেলায়, ঢাকা শহরে, ঢাকার আশেপাশে প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা সেগুলি একেবারে ভালোভাবে ডিরেকশন করতে পেরেছি, আসামি গ্রেপ্তার করতে পেরেছি। এখানে খুনিদেরকে আমরা শনাক্ত করতে পারবো। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে কাজ করতেছি। বান্দরবানের নাইখংছড়িতে 2টি পাহাড়ে অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব 7। এই অস্ত্রগুলোর মধ্যে কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া 5টি অস্ত্র রয়েছে বলে নিশ্চিত করেছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান। এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে 8 জনকে। বান্দরবান থেকে কমলদের তথ্য ও নূর জামাল আতিকের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া 11টি অস্ত্রের মধ্যে 5টি 8 মাস পর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে এলিট ফোর্স র্যাব। সোমবার রাত থেকে টানা 14 ঘন্টা অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ি এলাকার 2টি গর্ত থেকে উদ্ধার করা হয় 5টি রাইফেল সহ মোট 10টি অস্ত্র। আর এসব অস্ত্র উদ্ধারের পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সীমান্ত আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না। যারাদেরকে আমরা পেয়েছি এরা সব রোহিঙ্গা এবং এরা কেউ কেউ এখানে দীর্ঘস্থায়ী ভাবে বসবাস করছেন, এরকম এখানে আছে। বাংলাদেশের মাটি সন্ত্রাসী কার্যে দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে কোন ধরনের কোন সন্ত্রাসী কার্যে ব্যবহৃত হতে দেওয়া হবে না। অপরদিকে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত 10টি অস্ত্রের মধ্যে 5টি তাদের ব্যবহৃত অস্ত্র। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে আমাদের একটি এসএমজি, 2টি M2 এবং 2টি 7.62 মিলিমিটার রাইফেল যা খোয়া গিয়েছিল, লুট হয়েছিল, সেগুলি আজকে এই অবস্থানে আছে। 670 রাউন্ড অ্যামুনিশন ওখানে খোয়া গিয়েছিল, যার থেকে 189 রাউন্ড আজকে উদ্ধার হয়েছে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কোতুপালং ক্যাম্প থেকে হাসান, খায়রুল আমিন এবং আবুল কালাম আজাদ নামে 3 জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে 2টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এই পাহাড়ে অভিযান চালিয়ে বাকি অস্ত্র এবং 189 রান গুলি উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের উখিয়া কোতুপালং শরণার্থী ক্যাম্প থেকে 5 কিলোমিটারের বেশি পাহাড়ি হাঁটাপথ স্থান। আবার এখান থেকে মিয়ানমার সীমান্ত বেশি দূর নয়, মাত্র 1.5 কিলোমিটার। টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ক্যাম্প থেকে যে অস্ত্র লুট করা হয়েছিল তা এখানে মজুত করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। আর যে কারণে অস্ত্র উদ্ধার অভিযানে আসা র্যাব এবং আনসারের মহাপরিচালক ঘোষের উচ্চারণ করেছেন, বাংলাদেশের সীমান্ত কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেওয়া হবে না। বান্দরবনের নাইক্যাংছড়ি দুর্গম পাহাড়ি এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে 52তম বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি প্রায় শেষ। আগামী 13 জানুয়ারি থেকে শুরু হবে 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আয়োজকরা জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 161 একর জমির ওপর নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তুরাগ নদীতে 7টি ভাসমান ব্রিজ নির্মাণ করেছেন। ইজতেমা ময়দানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সহ ওয়াচ টাওয়ার। লাখো মুসল্লির নিরাপত্তায় নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পুলিশ। কোনো অপশক্তি এখানে কোনো অপ্রীতিশীল ঘটনা না ঘটাইতে পারে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, মুসলমানদের মধ্যে যাতে কোনো ভীতি সঞ্চার সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আমরা গোয়েন্দা নজরদারি আমাদের অব্যাহত আছে। 28টি ব্লকের প্রত্যেকটিতে 312 জন করে একসাথে সর্বমোট 8106 জন মুসল্লি টয়লেট ব্যবহার করতে পারবেন। বিদেশি মেহমানদের জন্য 124টি গোসলখানা এবং 54টি অজুখানার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 10ম দিনেও সরগরম ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে। এদিনে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে 1,04,000 টাকা জরিমানা করা হয়। মেলায় সারাদিন ভিড় কম থাকলেও শেষ বিকেলের দিকে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। গৃহস্থালী পণ্য থেকে শুরু করে নানা ধরনের পণ্য কিনতে ক্রেতারা দোকানে দোকানে ভিড় করেন। ছুটির দিনের মতো বিক্রি না হলেও বিক্রেতারা মোটামুটি সন্তুষ্ট বেচা বিক্রিতে। এদিকে অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও মূল্য তালিকা এবং অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় 4টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে টাকা জরিমানা করে ডিএমপি মোবাইল কোর্ট। আজকেও পানিশমেন্ট দিয়েছি, পেনালাইজ করেছি, অর্থদণ্ড দিয়েছি। তো আমরা যেহেতু প্রথম 2 দিন আমরা যেহেতু মেলাটা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা অতটা কঠোর অবস্থান নেই। আজকের দিন নিয়ে 3টা অভিযান, এর মধ্যে যদি তারা সংশোধন না হয় আমাদের শাস্তি ব্যবস্থা আছে। আমরা জরিমানা যদি তাদেরকে সঠিক পথে না আনতে পারি, আমরা জেলের দিকেও যাওয়া যেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে উত্তরের জনজীবন। বিভিন্ন জেলায় সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তবে জানুয়ারির মাঝামাঝিতে এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়। প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এতে ব্যাহত হয় স্বাভাবিক নগর জীবন। শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষদের কর্মস্থলে পৌঁছাতে পোহাতে হয় বেশ ভোগান্তি। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। শীতের মৌসুমেও ছাতা হাতে ঘর থেকে বেরোতে দেখা যায় পথচারীদের। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে মানুষ বাইরে বেরোতে পারছে না, গাড়ি ঘোড়ায় যাইতেছি, কোনো সমস্যা হচ্ছে, তাই আমাদের কলেজও অফ করে দিচ্ছে।
পৌষের শেষ দিকে এসে কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। উত্তরের কনকনে হিমেল হাওয়ায় ক্রমেই কাহিল হয়ে পড়েছে জনজীবন। তারপরও কৃষিজীবী মানুষ শীত উপেক্ষা করে কাজ করছেন বীজতলায়। ঠান্ডার মধ্যে যতই হোক কাজ করাই লাগে, আমার না করলে পেটে ভাত যায় না। এমন ঠান্ডা পড়ছে যে মানে চলাফেরা ভীষণ কষ্ট হয়ে গেছে। ঠান্ডাতে যাই হোক 80-20 জনের মধ্যে সেচ দেওয়া লাগতেছে, না হলে তো ভীষণ নষ্ট হয়ে যাবে। সকালে নাটোরে ঘন কুয়াশার সাথে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল খুব কম। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নীলফামারীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়তে শুরু করে। স্থানীয় হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঠান্ডা লাগছে, কাশি, সর্দি, জ্বর আসছে। বাচ্চার ঠান্ডা লেগেছে, কাশি, জ্বর, এই জন্য আনছি হসপিটালে। বাচ্চাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। বাচ্চাদের জন্য বিশেষ করে যে রোগটা শীতকালে দেখা যায় সেটা শ্বাসকষ্টের রোগ, নিউমোনিয়া। মধ্য জানুয়ারির পর আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হালকা বা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের প্রভাবটা আগামীকাল যখন কেটে যাবে তারপরে মানে 12 তারিখের দিক থেকে হয়তো আস্তে আস্তে যে সর্বনিম্ন যে তাপমাত্রাটা আছে সেটা কিছুটা আস্তে আস্তে কমতে পারে আর কি। একই সময়ে বৃষ্টিপাতের আশঙ্কাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। প্রবাসের খবর। প্রবাসে বসবাসরত তরুণ প্রজন্মকে ভিন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে কুরআন সুন্নাহ পরিষদ কাতারের নেতারা। সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। রোববার স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার ফানার সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি রশিদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীরা ভূমিকা রেখে চলেছে জানিয়ে সকল প্রবাসীকে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন এই স্লোগানে 24 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে চিলড্রেন ফিল্ম সোসাইটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 24 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। এতে 54টি দেশের 200টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সারা দেশের মোট 11টি ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রদর্শনী অভিভাবক সহ শিশু কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নি এবং তরুণ চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের মতো একটা শক্তিশালী মাধ্যমকে শিশুদের জন্য ব্যবহার করাটা খুব জরুরি, কারণ আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে শিশুদের জন্য চলচ্চিত্র তেমন নির্মিত হয় না বললেই চলে। তখন আমরা ফিল করলাম এবং আমরা চিলড্রেন ফিল্ম সিটি গঠন করলাম, যেখানে যার লক্ষ্যই ছিল যে ছোটদেরকে চলচ্চিত্রের মধ্য দিয়ে আনন্দ দেয়া এবং শিক্ষা দেয়া, এবং ছোটদের ছবির যে গুরুত্ব আছে এটা যেন সমাজ এবং রাষ্ট্র উপলব্ধি করতে পারে। দেশের বাইরের খবর। আফগানিস্তানে মঙ্গলবার একদিনে 3 দফা বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে হেলমান্দ প্রদেশে আত্মঘাতী হামলার পর বিকেলে রাজধানীর কাবুলে পার্লামেন্টের কাছে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত 30 জন নিহত ও 80 জন আহত হয়েছে। এরপর রাতে দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে আরও একটি বোমা হামলায় 7 জন নিহত এবং আফগানিস্তানের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও প্রাদেশিক গভর্নর সহ অন্তত 18 জন আহত হন। হেলমান্দ কাবুলে হামলার পরপরই দায় স্বীকার করেছে তালেবান। মঙ্গলবার বিকেলে কর্মব্যস্ত মানুষ যখন বাড়ি ফিরছিল তখনই পার্লামেন্ট চত্বরের বাইরে দারুল আমান এলাকায় এক আত্মঘাতী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পার্লামেন্টের কর্মী সহ বেশ কয়েকজন হতাহত হয়। এর কয়েক মিনিট পরেই রাস্তার অন্য পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ হয়। প্রায় একই সঙ্গে প্রচন্ড শব্দের দুটি বিস্ফোরণ আশপাশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। নামাজ পড়তে মসজিদে ছিলাম, হঠাৎই প্রচন্ড শব্দে বিস্ফোরণে আটকে উঠি। মসজিদে থাকা বেশ কয়েকটি শিশু ভয়ে ছোটাছুটি করতে থাকে। দুর্ঘটনার পরপরই দ্রুত হতাহতদের পার্শ্ববর্তী ইস্তিকলাল সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। গাড়ি বোমা হামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার জেলা প্রধান নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পথচারীর বেশে প্রথমে এক হামলাকারীর আত্মঘাতী বিস্ফোরণের পর আবারও গাড়ি বোমা হামলায় হতাহত
হতাহতের সংখ্যা বেড়েছে। আমরা ঘটনা তদন্ত করছি। ঘটনার পরপরই পার্লামেন্ট ভবন ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এসব এলাকায় মানুষ ও যান চলাচল সীমিত রেখেছে কর্তৃপক্ষ। কাছাকাছি স্থানে পরপর চালানো এই দুটি হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পার্লামেন্ট ভবনের বাইরে এই হামলার দায় স্বীকার করে আফগান তালেবান জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা এনডিএস এর সদস্যদের বহনকারী মিনিবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কাবুলের এই হামলার কয়েক ঘন্টা পর কান্দাহারে আরও একটি বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও প্রাদেশিক গভর্নর সহ বেশ কয়েকজন হতাহত হয়। এর আগে মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত ও 9 জন আহত হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত 65,000 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে গেল এক সপ্তাহেই 22,000 রোহিঙ্গা মুসলমান সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেও জানানো হয়। সোমবার মিয়ানমার সফরে এসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত ইয়াং হি লি সাংবাদিকদের এ তথ্য জানান। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তে 12 দিনের সফরে সোমবার মিয়ানমারের কাছিন প্রদেশে পৌঁছান ইয়াং হি লি। পরে সাংবাদিকদের তিনি বলেন, গেল বছরের অক্টোবর মাস থেকে 5 জানুয়ারি পর্যন্ত 65,000 রোহিঙ্গা মুসলমান জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অক্টোবরে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতন শুরু করে সেদেশে সেনাবাহিনী। এরপর দেশটির নেত্রী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করবেন পেসার তাসকিন আহমেদ। ব্যাপারটা যেন তার কাছে এখনো স্বপ্নের মতো। স্বপ্ন পূরণের সাথে তাসকিনের সংকল্প কঠিন কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় ফলাফলে ইতিবাচক দৃষ্টান্ত রাখা। অন্যদিকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান রস টেইলর। নিউজিল্যান্ড থেকে মোস্তাফিজুল হক আকাশে তোলা ছবিতে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। 2.5 বছর আগের কথা, কৈশোর পেরিয়ে কেবল তারুণ্যের ছাপ পড়েছে চোখে মুখে। সেই বয়সে ওয়ানডে অভিষেক হলো মিরপুরের হোম অফ ক্রিকেটে। প্রতিপক্ষ ভারতের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ তছ নচ করে দিলেন তাসকিন আহমেদ। সেই দিন থেকে দেশের সীমানা পেরিয়ে তাসকিনের নামটা ছড়িয়ে পড়ল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। সীমিত ওভারের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠা সেই ছেলেটি এবার খেলবে সাদা পোশাকের এলিট ক্রিকেট। যে কোনো ক্রিকেটারের যা মহাস্বপ্ন, তাই কিনা তাসকিনের রোমাঞ্চটা আকাশ ছোঁয়া। দেখা যেত ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ শেষ হলে সবসময় আমি চলে যেতাম। তো এবার আসলে আল্লাহর রহমতে থাকার সৌভাগ্য হয়েছে। তো যদি আমি সুযোগ হয়, আমি আমার সেরাটা দিব এবং আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে আমি আশা করছি। একটা টেস্ট খেলেই বন্ধ হয়ে যাওয়া এটা কোনোই না। চ্যালেঞ্জটা এটাই যে যাতে সামনের সুযোগ পাই, কনসিস্টেন্টলি খেলতে পারি। অন্যদিকে সীমিত ওভারে 2 সিরিজ জয়ে আকাশে উঠছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার টেস্ট সিরিজ, যে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে সব দিক থেকে যোজন এগিয়ে কিউইরা, কিন্তু তারপরও মাটিতে পা রাখছেন অভিজ্ঞ রস টেইলর। বাংলাদেশ গত কয়েক বছর ধরেই ভালো খেলছে, তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এখানকার উইকেট পেসারদের সাহায্য করে থাকে। তাদের বেশ কিছু পেসার আছে যারা খুবই ভালো বোলিং করে। নিউজিল্যান্ডের অন্য সব ভেন্যুর তুলনায় ওয়েলিংটনে বাতাস অনেক বেশি। উইকেট সিমারদের হয়েই কথা বলে। ব্যাপারটি জানা এই স্পিড স্টারের। বাতাসে যেরকম ডিসঅ্যাডভান্টেজ আছে, আবার অ্যাডভান্টেজও আছে। তো এই বাতাসের ফরে বল করলে অনেক সময় সুইং করে, তো আবার বাতাসের এগেনস্টে বল করতে অনেক সময় কষ্ট হয়। তো দুইটাই আছে। তো অ্যাডজাস্ট যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত ভালো পারফর্ম করতে পারবে। রঙিন পোশাকে স্বপ্নের অভিষেকের পর এবার সাদা পোশাকে অভিষেকটাও স্মরণীয় করে রাখার দীপ্ত প্রতিজ্ঞা বাংলাদেশের এই ফাস্ট বোলারের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এবার ফুটবল। ফিফার কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিতে বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব পাশ হয়েছে। এর ফলে 2026 সাল থেকে 32 দলের পরিবর্তে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48 দলের অংশগ্রহণে। 21 শতাব্দীর ফুটবলকে এগিয়ে নিতে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের জুরিখের ফিফা সদর দপ্তরে কাউন্সিল সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বিশ্বকাপে দল বাড়ানো হবে কি হবে না এই নিয়ে চলছিল নানান আলোচনা সমালোচনা। দল বাড়ানোর পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছিলেন সাবেক ফুটবলাররা সহ সংশ্লিষ্ট অনেকে। বিতর্কটা অবশ্য আরো পুরনো। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সময় থেকেই চলছিল দল বাড়ানোর গুঞ্জন। এত সব কিছুর মধ্য দিয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হলো 2026 বিশ্বকাপ হবে 48টি দেশের অংশগ্রহণে। ফিফার 37 কাউন্সিলকে দেওয়া হয়েছিল 3টি প্রস্তাব। 48, 40 অথবা বর্তমান ফরম্যাটের 32 দল নিয়েই হবে বিশ্বকাপ। সর্বসম্মতিক্রমে 48টি দেশের বিশ্বকাপের পথেই হাঁটছে ফিফা। 1998 সাল থেকে 32টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে ফিফা বিশ্বকাপ। তার আগে 24টি দল নিয়ে হতো ফুটবলের সর্বোচ্চ আসরটি। এবারের সিদ্ধান্তটি কার্যকর হবে 2026 সাল থেকে। 48টি দল 16টি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে অংশ নেবে। প্রতিটি গ্রুপে শীর্ষ 2টি দল খেলবে 32 দলের নকআউট পর্বে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা, সাবেক স্প্যানিশ অধিনায়ক কার্লোস পুয়োল ও পর্তুগিজ কোচ হোসে মরিনহো সবাই একযোগে 48 দেশের বিশ্বকাপে সমর্থন করেছেন। তবে মতামত এসেছে এর বিপক্ষেও। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কার্ল হেঞ্জ এর তীব্র বিরোধিতা জানিয়েছেন। ফুটবলের রাজনীতি ও ব্যবসাকে প্রাধান্য দেওয়া উচিত নয় বলেই মন্তব্য করেছেন তিনি। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, ফুটবলের জন্য এমন সিদ্ধান্ত যুগান্তকারী। অবশেষে আমরা এমন একটি সিদ্ধান্তে আসতে পারলাম যা ফুটবলের বিশ্বায়নে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে আরো 16টি দেশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, যাদের অনেকেই হয়তো কখনো বিশ্বকাপ খেলার স্বপ্নই দেখেনি। আমরা ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এটি শুধুমাত্র ইউরোপিয়ান কিংবা দক্ষিণ আমেরিকান খেলা নয়, ফুটবল বৈশ্বিক, ফুটবল সার্বজনীন। নুমান আব্দুল্লাহ, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল এর প্লে অফের ম্যাচে অংশগ্রহণ না করায় সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারাকে 5 লাখ টাকা জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ডিসিপ্লিনারি কোডের 52 নম্বর ধারা অনুযায়ী এ জরিমানা 30 জানুয়ারির মধ্যে হিসাব শাখায় জমা দিতে হবে। পাশাপাশি অংশ না নেওয়া ম্যাচ দুটি থেকে কোনো পয়েন্টও পাবে না দুদলের কেউই। বাফুফের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনীকে 2015-16 মৌসুম থেকে রিলিগেটেড করা হয়েছে। ফলে 2016-17 মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তাদের খেলতে হবে। এদিকে চ্যাম্পিয়নশিপ চলাকালীন মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করায় চ্যাম্পিয়ন ফকিরপুলকে 1 লাখ টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার ব্যাপারে সতর্কও করে দেওয়া হয়। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সব শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ সহ্য করা হবে না, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী, তদন্তের পর ব্যবস্থা। রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ভর্তিতে অনিয়মের অভিযোগে রাজধানীর নামী 15টি শিক্ষা প্রতিষ্ঠানের দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার। দেশের বিভিন্ন স্কুলে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। মিরপুরের দারুস সালামে একটি বাসা থেকে 2 শিশু ও মায়ের লাশ উদ্ধার। পুলিশের ধারণা 2 সন্তানকে হত্যার পরই আত্মহত্যা করেন মা। এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ে অভিযানে 9টি অস্ত্র ও গুলি উদ্ধার। 5টি লুট হয়েছিল টেকনাফের আনসার ক্যাম্প থেকে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।